কেউ একজন বলেন তো কিভাবে ডকুমেন্ট ওপেন করব? একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করতে চাই, কিভাবে করব? আচ্ছা, আমরা ওয়ার্ডে গিয়ে ক্লিক করলাম, নতুন ডকুমেন্ট ওপেন হলো। আমরা এইখানে নতুন ডকুমেন্ট না, নতুন পুরাতন কোনো ফাইল ওপেন করব। পুরাতন কোনো ডকুমেন্ট ফাইল আমরা কিভাবে করতে পারি? এখানে থেকেই ফাইল ক্লিক করে ওপেন ক্লিক করব। ব্রাউজ থেকে কোন ফাইলটাকে ওপেন করব সেটাকে পছন্দ করে দিব। তো কোন ফাইলটা করব? আমরা জব ওয়ানের যে ফাইলটা, আমরা এটাই মনে করেন জব ওয়ান কোথায়? ডেস্কটপে এই নামের ফোল্ডার, তার মধ্যে জব ওয়ান নামের ফোল্ডার। এটা হচ্ছে লোকেশন, এটা দেখে যেন চিনতে পারি। তো এই লোকেশনে এই ফাইলটা আমি ওপেন ক্লিক করলাম, এই ফাইলটা আমার ওপেন হলো। এটাই কি কোনো প্রশ্ন আছে যে আমরা ফাইল ওপেন করা? আমি এখানে এই ফাইলটা ওপেন আছি, এই ফাইলটা আমি ক্লোজ না করে আমি আর একটা ফাইল ওপেন করব। এই একইভাবেই সেটা ওপেন করতে পারি। এখানে গিয়ে ওপেন, ব্রাউজে গিয়ে কোন ফাইলটা ওপেন করব? আমি এবার এই ফাইলটা করব না, এবার এই জব ওয়ান ওল্ড একটা ফাইল আছে এই প্রাপক নামের, এই ফাইলটা ওপেন করব। আমার এই মুহূর্তে কয়টা ফাইল ওপেন? দুইটা। কিভাবে বুঝবো? এই যে ওয়ার্ডের এখানে মাউসটা হোভার করলেই সাথে সাথে এই দুইটা দেখতে পাওয়া যাচ্ছে। আমি চাইলে অন্যটায় সরাসরি সুইচ করতে পারতেছি, আর যেই হোভার করার পরে যেটাই ক্লিক করব সেইটাই চলে আসবে। এটা তো সবাই পারবো। তো এখানে এই যে জব ওয়ানের যে ফাইলটা, আমাদের এই ফাইলটাই আমরা একটু সিকিউরিটি বা প্রোটেক্ট করব। রিভিউ মেনুতে আমরা কি পেয়েছিলাম মনে আছে? রিভিউ মেনুতে গ্রামার অ্যান্ড স্পেশাল গ্রামার এইটার ব্যবহার দেখেছিলাম, আমরা ট্র্যাক চেঞ্জটা ব্যবহার করেছিলাম। আর তেমন কিছু এখানে ব্যবহার করিনি। গ্রামার স্পেলিং, এটা ট্রান্সলেট, এটা নেটওয়ার্ক থাকতে হবে, আর এটা আপনাদের প্রয়োজন নেই। ট্রান্সলেট বলতে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। যেমন এইটুকু সিলেক্ট করলাম, এই ট্রান্সলেটে ক্লিক করলাম, ট্রান্সলেট সিলেকশন, এখানে সামনে একটা ট্রান্সলেটর চলে আসবে। এই ট্রান্সলেটর এই লেখাটুকু প্রথমে চলে আসবে, নিচে বাংলা চলে আসবে। যদি চাই না আমি বাংলা দরকার নাই, আমার দরকার হিন্দি, আমি এখানে হিন্দি সিলেক্ট করব, নিচে হিন্দি লেখা চলে আসবে। এই ট্রান্সলেটর সবাই ব্যবহার করতে জানেন, এটা নিয়ে বলতে হবে না। সবার প্রায় ফোনেই ট্রান্সলেটর আছে নাকি? ব্যবহার করেন কে কে? সবাই করি, প্রায় সবাই করি, এটা বলা যায়। আচ্ছা, যাই হোক, এটা হ্যাঁ, এই ট্রান্সলেট এটাই তো মাত্রই তো দেখলাম। হ্যাঁ, ট্র্যাক চেঞ্জ, আমরা এই ফাইলটাকে ট্র্যাক চেঞ্জ অন করে দিলাম। ট্র্যাক চেঞ্জ অন আছে এই ফাইলটায়। এই ফাইলটায় অন থাকা অবস্থায় এই ফাইলটা কাউকে দিলেন, বললেন যে আমার এই ডকুমেন্টটা, মানে এই ফাইলটা কোথায় কোথায় পরিবর্তন করতে হবে একটু চেক করে দাও। এইখানে এই প্রুভ ইউর পয়েন্ট এই লেখাটা চেঞ্জ করেছে। সে কি করেছে? ডিলেট ক্লিক করেছে। আমি ডিলেট ক্লিক করেছি, সাথে সাথে এটা রেড মার্ক হয়ে গেছে। এবং এখানে লিখব প্রুভ ইউর নেম, প্রুভ ইউর নেম। এবং এইখানে যদি এটা ক্লিক করি, দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রুভ ইউর নেম, কিন্তু এখানে অরিজিনালি কি প্রুভ ইউর নেম ছিল প্রুভ ইউর পয়েন্ট। এটা ক্লিক করলে আমরা ডিলেট করা অংশটুকু দেখতে পারি, আমাদের নতুন যেটা অ্যাড করেছি সেটাও দেখতে পারি। তো ট্র্যাক চেঞ্জের কাজ এইটুকুই, আমরা যেন আমাদের এই লেখাগুলো পরবর্তীতেও যেন দেখতে পারি, এটার উদ্দেশ্যেই। আচ্ছা, এরপরে আমরা
ফাইলের এইটার ফাইল মেনু থেকে ইনফো মেনুতে যাব। ইনফো ফাইলের মধ্যে ইনফো থাকে। ইনফোতে যাওয়ার সাথে সাথে আমাদের কি কি অপশন চলে আসছে? প্রোটেক্ট ডকুমেন্ট, চেক ফর ইস্যু, ম্যানেজ ডকুমেন্ট, তিনটা অপশন সবার চলে আসবে। এবং প্রপার্টিসের অধীনে আরও কিছু থাকে। দেখেন প্রপার্টিসের অধীনে অথর নেম এবং লাস্ট মডিফাই বাই নেম, এই দুইটা চলে আসছে। আপনাদের ক্ষেত্রে আপনাদের ফাইলের নামটা আপনাদের কম্পিউটারের নামটা আসবে, অথবা যদি চাই যে না এইটার নাম চেঞ্জ করব, এই অথর বলতে বোঝায় কি জানেন? লেখক অথবা এই লেখাটার মালিক। তো আমি এই লেখাটা যে লিখছে তার নামটা মূলত এখানে থাকে। যে কম্পিউটার দিয়ে লিখছে সেই কম্পিউটারের নামটা ডিফল্টভাবে থাকে। যদি চাই যে না এখানে আমার নামটাই থাকবে, কম্পিউটারের নাম না, সেক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করতে পারি। এটা চেঞ্জ করার জন্য প্রপার্টিস মেনুতে ক্লিক করে আমরা চেঞ্জ করার অনেক অপশন পাবো। তবে চেঞ্জ করার বিষয়টা আপনাদের টপিকের আলোচনায় না, আপনাদের আলোচনার বিষয় হচ্ছে প্রোটেক্ট ডকুমেন্ট। আমরা প্রোটেক্ট ডকুমেন্ট ক্লিক করলে সাথে সাথে কয়েকটা অপশন এখানে চলে আসছে। একটা হচ্ছে অলওয়েজ ওপেন রিড অনলি, এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, রেস্ট্রিক্ট এডিটিং, রেস্ট্রিক্ট অ্যাক্সেস, অ্যাড এ ডিজিটাল সিগনেচার, মার্কে ফাইনাল। আমাদের যদি এটা পাসওয়ার্ড প্রোটেক্ট করতে বলে আমরা কোনটায় যাব? এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড ক্লিক করব। আমরা মনে করি এটা পাসওয়ার্ড প্রোটেক্ট করতে বলছে, পাসওয়ার্ড দিয়ে দিব, যে যা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে বলবে সেই পাসওয়ার্ড দিব। তো তারা সাধারণত বলে 4321, ওকে, আবার 4321, ওকে, পাসওয়ার্ড দিলাম। সাথে সাথে একটা দেখা যাচ্ছে যে মানে মার্ক হয়ে আছে, সম্পূর্ণ বোঝা যাচ্ছে যে পাসওয়ার্ড প্রোটেক্ট করা হয়েছে। এরপর সেভ ক্লিক করব। এই জব 1 পাসওয়ার্ড প্রোটেক্টেড কিন্তু বর্তমানে। আমরা একটু ক্লোজ করি সব ফাইলগুলো। এখান থেকে জব 1, এই যে এটা না ফাইল, ওপেন করে একটু দেখি কি হয়েছে। আমাদের পাসওয়ার্ড যদি ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ট্রাই করি আমাদের লগ ইন হবে না। এই ফাইলটা কোনোভাবেই ওপেন করা যাবে না। আমরা যদি ওই নির্দিষ্ট পাসওয়ার্ডটা দিয়ে ওপেন করি তাহলেই আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। আমরা তো পাসওয়ার্ড দেয়া দেখলাম, এবার দেখব পাসওয়ার্ডটা কিভাবে আবার রিমুভ করতে হয়। ফাইল মেনুতে গিয়ে ইনফো, সেম একইভাবে এখানে ক্লিক করে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এটাই ক্লিক করব। পাসওয়ার্ড যেটা দেয়া এটা কিন্তু দেখা যাচ্ছে, তাই না? এটা ডিলিট করে ওকে দিব এবং সেভ ক্লিক করব। তো দেখেন এবার একটু ফাইলটাকে ওপেন করি। এবার আর কোনো পাসওয়ার্ড নেই। পাসওয়ার্ডের কাজ এইটুকুই। ফাইল মেনুতে ইনফোতে গিয়ে পাসওয়ার্ড অপশনে সিলেক্ট করলেই হবে। আচ্ছা, ডকুমেন্ট প্রিন্ট ও ট্রান্সফার। ডকুমেন্ট ট্রান্সফার বলতে এটাকে কপি করে কোনো পেন ড্রাইভে দেয়া, অন্য কোনো ড্রাইভে দেয়া, কোনো কিছু, এটা সবাই করতে পারি। আর প্রিন্ট অপশনটা আমরা কিভাবে করতে পারি? ডকুমেন্ট, মনে করি এই ডকুমেন্টটা আমরা প্রিন্ট করব। ডকুমেন্টটা ওপেন থাকার অবস্থায় আমরা যদি কন্ট্রোল পি ক্লিক করি তাহলে প্রিন্ট প্রিভিউ মেনুটা চালু হয়। তো এই মুহূর্তে কোনটা চালু? প্রিন্ট প্রিভিউ অবস্থায় প্রিন্ট প্রিভিউ পেজ প্রিন্ট হওয়ার পর কেমন হবে সেটা দেখায়। এবং এখানে প্রিন্ট করার যাবতীয় সেটিংস আসে। এখানে প্রিন্টার বলতে কি, আমার অনেকগুলো প্রিন্টার থাকতে পারে, তার মধ্যে কোন প্রিন্টারটা দিয়ে প্রিন্ট করব আমরা এটাই ক্লিক করলে অনেকগুলো অপশন পাবো। যদি আমার নির্দিষ্ট প্রিন্টারটা না পাই, অ্যাড প্রিন্টার ক্লিক করে সেই প্রিন্টারটা অ্যাড করে নিব। আমি বলেছিলাম প্রত্যেকটা প্রিন্টারের জন্য আলাদা ড্রাইভার থাকে নাকি? তো যে ড্রাইভারগুলো ইনস্টল করবেন সেই ড্রাইভারের তালিকা এখানে থাকবে। এরপরে প্রিন্ট অল পেজ, এখান থেকে চেঞ্জ করতে পারি প্রিন্ট কারেন্ট পেজ,
তারপর কাস্টম প্রিন্ট, আমাদের অল পেজ যদি প্রিন্ট করার প্রয়োজন হয় অল পেজ ব্যবহার করব, যদি কোনো নির্দিষ্ট পেজ ব্যবহার করতে হয় এখানে সেই নির্দিষ্ট পেজ নাম্বারটা দিব। এরপরে প্রিন্টের সেটিংস, যেটা হচ্ছে প্রিন্ট ওয়ান সাইড, প্রিন্ট বোথ সাইড, প্রিন্ট ফর বোথ সাইড, তারপর ম্যানুয়ালি প্রিন্ট ফর অন বোথ সাইড, 4টা অপশন আছে। ওয়ান সাইড সাধারণত ডিফল্টভাবে সেট করা থাকে যদি এক সাইড প্রিন্ট করতে চাই। যদি বোথ সাইড প্রিন্ট করতে চাই তাহলে ফ্লিপ পেজ অন লং ইডিজি এবং ফ্লিপ পেজ অন শর্ট ইডিজি। আমরা লং ইডিজি ব্যবহার করলে আমাদের বোথ সাইড প্রিন্ট হয়। বোথ সাইড প্রিন্ট বলতে প্রথম সাইড প্রিন্ট হবে, দ্বিতীয় সাইডও প্রিন্ট হবে। এবং ম্যানুয়ালি প্রিন্ট বলতে একটা পেজ প্রিন্ট দিলাম, ম্যানুয়ালি পেজটাকে ঘুরিয়ে আবার আরেকটা প্রিন্ট দিলাম, এমনটা। কোলেটেড অপশন আছে 1 2 3 1 2 3 1 2 3, তার মানে এইখানে দুইটা পেজ 1 2, 1 নাম্বার প্রথম প্রিন্ট হবে, 2 নাম্বার প্রিন্ট হবে, আবার 1 নাম্বার প্রিন্ট হবে, 2 নাম্বার প্রিন্ট হবে, আবার 1 নাম্বার 2 নাম্বার প্রিন্ট হবে। এটা হচ্ছে ক্লোটেড অপশন। যদি আনক্লোটেড বলি তাহলে কি হবে, 1 2বার প্রিন্ট হয়ে যাবে, 2 2বার প্রিন্ট হয়ে যাবে, এমনটা। তো আমাদের সবসময় কোলেটেডটাই সিলেক্ট রাখবো সাজিয়ে রাখার জন্য। এরপরে পোর্ট্রেট ওরিয়েন্টেশন, চাইলে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন ব্যবহার করতে পারি। আমার পেজ সেটআপ শুরুতে যেভাবে করে রেখেছি সেইভাবে আমার চলে আসছে, অটোমেটিক এটা নিবে। তারপরে যদি চান যে আপনি এটা প্রোটেক্ট করবেন তাহলে প্রোটেক্ট, ল্যান্ডস্কেপ করলে ল্যান্ডস্কেপ। এখান থেকে পেজটাকেও সিলেক্ট করা যাবে, মার্জিনও সেট করা যাবে। তো পেজ সিলেক্ট, মার্জিন এটা আমরা আগেই লেআউটে থেকে করে নিব, তাহলে ওখান থেকে করা প্রয়োজন হয় না, তবে চাইলে ওখানেও করতে পারবো। হ্যাঁ, এটা থাকতে পারে, ওটাও কোনো কিছু না। আমাদের প্রিন্টের কাজ এইটুকুই। এখন আপনাদের বলবে না প্রিন্ট করে দেন, আপনাদের বলবে এটা পিডিএফ করেন। প্রিন্ট না করে আপনাদের বলবে পিডিএফ, যেটা হচ্ছে এক্সপোর্ট থেকেও পিডিএফ করা যায়। এক্সপোর্ট ক্লিক করলে ক্রিয়েট পিডিএফ, এটাই ক্লিক করলেও পিডিএফ হয়ে যায়। সেভ অ্যাজ ক্লিক করে এখান থেকে টাইপ চেঞ্জ করে পিডিএফ করা যায়, মানে কয়েকভাবে করা যায়। তো আমাদের এইটুকুই ছিল লাস্ট অংশ, এইটুকু দেখানোর বাকি ছিল। তো আমরা কর্মক্ষেত্রের পদ্ধতি অনুসারে নিরাপদ কাজের অনুশীলনগুলো পর্যবেক্ষণ ও অনুসরণ করতে সক্ষম হয়েছে। সবাই কি হয়েছেন? কাজের নিরাপদ কাজের অনুশীলন, যা যা অনুশীলন আপনাদের করতে হবে, নিরাপদ কাজের অনুশীলনের মধ্যে কি কি থাকতে পারে বা কি কি আছে একটু বলতে পারবেন কেউ? পার্ট আছে বাংলা ও ইংরেজি টাইপ করার জন্য প্রয়োজনীয় ফন্ট আছে কিনা। আপনাকে বললো নিখোঁজ ফন্ট দিয়ে লিখতে, কিন্তু আপনার কম্পিউটার দেখলেন নিখোঁজ ফন্ট নেই, তো আছে কি না এটা কি নিশ্চিত করতে পারবেন সবাই? তারপরে প্রয়োজনীয় ডকুমেন্টের ধরন চিহ্নিত করতে, প্রয়োজনীয় যে ডকুমেন্ট আছে তার ধরনগুলো চিহ্নিত করতে পারবো কিনা। তারপরে প্রয়োজনীয় অনুযায়ী ব্ল্যাঙ্ক ডকুমেন্ট বা লাইব্রেরি অপশন থেকে ডকুমেন্ট তৈরি করতে সবাই পারবো না? কেউ টাইপিং টেকনিক অনুসরণ করে কেউ কোনো কাজ করেন না, যদি করতেন তাহলে হয়তো এখন স্লো হবে কিন্তু ইন ফিউচার আস্তে আস্তে ফাস্ট হবে। আচ্ছা, কাজের প্রয়োজন অনুযায়ী পেজ লেআউট সেট করতে সবাই পারেন? পেজ লেআউট স্পেসিফিকেশন অনুযায়ী কন্টেন্ট সমূহ ইনসার্ট করতে, যে কোনো ধরনের কন্টেন্ট হতে পারে, পিকচার হতে পারে, শেপ ইনসার্ট করতে পারি আমরা সবাই। প্রয়োজন অনুযায়ী ব্রেক অপশন ব্যবহার করতে পারি, বানান চেক করতে পারি সবাই। ইনস্ট্রাকশন অনুযায়ী ফরম্যাট, ইনস্ট্রাকশন অনুযায়ী ফরম্যাট বলতে আমি যদি কোনো একটা ইনস্ট্রাকশন দেই সেই অনুযায়ী ফরম্যাট করতে পারেন কিনা। রেফারেন্স ব্যবহার করে প্রফেশনাল ডকুমেন্ট প্রস্তুত করতে সক্ষম। এখানে রেফারেন্স ব্যবহার করা দেখিয়েছি, কিন্তু প্রফেশনাল ডকুমেন্ট সেটার ব্যাপারটা হলো, আমি এটা সম্পর্কে একটু আগে আলোচনা করি। যেমন আপনি একটা বই লিখতেছেন, যে বইটায় হয়তো কোনো বিখ্যাত লেখকের দু একটা লাইন অ্যাড করতে চাচ্ছেন, সেই লাইনটা যদি লেখেন লাইনটার শেষে তার নামটা লেখা উচিত না?
কেন উচিত বলতে পারেন? ওই লেখাটা তার এবং কোন গ্রন্থ থেকে কত নাম্বার পেজ থেকে নেয়া এটাও যদি আপনার ওইখানে লেখা থাকে তাহলে আপনি একদম সুন্দর একটা রেফারেন্স দিয়ে দিলেন। যদি কেউ এই লেখাটা, আপনি যে লেখাটা লিখলেন এটা আসলে সত্যি কিনা সে চাইলে ওখান থেকে যাচাই করতে পারবে। মূলত রেফারেন্স তো এই উদ্দেশ্যেই ব্যবহার করে। তো রেফারেন্স যদি ব্যবহার করি তাহলে সেই ডকুমেন্টসটা প্রফেশনাল হয়। হয়তো আপনি বইটা লিখতেছেন, সেখানে কোনো বিখ্যাত ব্যক্তিদের দু একটা কথা লিখে দিলেন, রেফারেন্স হিসেবে কোনো কিছু লিখলেন না, তখন সেটাকে প্রফেশনাল ডকুমেন্ট বলা যাবে না। কারো লেখা ইউজ করলে অবশ্যই তার নাম, তার কোন গ্রন্থ থেকে নেয়া এবং কত তারিখ প্রকাশিত গ্রন্থ, এইসব যদি দেন তাহলে ওটাকে প্রফেশনাল বলা যায়। তো আমরা সেটা অ্যাড করতে পারবো সবাই চাইলে, নাকি? তারপর ডকুমেন্টটি উপযুক্ত ফাইল ফরম্যাটে নির্দিষ্ট ডিরেক্টরি অথবা লোকেশনে সেভ করতে পারবো। জব স্পেসিফিকেশন অনুযায়ী ট্র্যাক চেঞ্জ মোড ডকুমেন্ট ব্যবহার করে ডকুমেন্ট রিভিউ করতে সক্ষম। সবাই পারবো? ডকুমেন্ট রিভিউ করা মানে কি? আমি ডকুমেন্টটা সম্পূর্ণ লিখলাম, এই ডকুমেন্টটা ঠিক আছে কিনা আমি কাউকে একটু রিভিউ করতে দিলাম, অবশ্যই আমি ট্র্যাক চেঞ্জ অন করে দিব। এই জন্যই বলছে যে ট্র্যাক চেঞ্জ মোডে ডকুমেন্ট রিভিউ করার সক্ষম। তা আমরা পারবো এটা? প্রয়োজন অনুযায়ী মন্তব্য সংযোজন করতে সক্ষম, এটাও পারবেন। পাসওয়ার্ড ইউজ করে ডকুমেন্টটি প্রোটেক্ট করতে পারবেন। ডকুমেন্ট ফাইনালাইজেশন করার পর সেভ করা, এটা তো সবাই পারবেন আগে থেকেই, নাকি? পারবেন না সেভ করতে? প্রিন্টার সিলেক্ট করে প্রয়োজনীয় সেটিংস নিশ্চিত। আমি এই যে মাত্র অল্প একটু সেটিংস দেখালাম, এটাই প্রিন্টারের জন্য সেটিংস। তবে কিছু কিছু প্রিন্টারের একদম আলাদাভাবে সফটওয়্যার থাকে যেখান থেকে প্রিন্টারের সেটিংস চেঞ্জ করতে পারেন। তো এটা তেমন কিছুটা, আমাদের যে কোনো প্রিন্টারের নির্দিষ্ট ড্রাইভার ইনস্টল করতে হবে, সেই প্রিন্টারটাকে সিলেক্ট করে আমাদের পেজ লেআউট মার্জিন সেট করে আমরা যে কোনো পেজ প্রিন্ট দিতে পারি। কাগজের সাইজ আমরা সিলেক্ট করতে পারি, প্রিন্ট প্রিভিউ করতে পারি। প্রিন্ট প্রিভিউ বলতে কন্ট্রোল পি ক্লিক করলে যেটা দেখতে পাই ওটাই হচ্ছে প্রিন্ট প্রিভিউ। তারপরে ডকুমেন্ট প্রিন্ট করতে সক্ষম। তো প্রিন্ট ক্লিক করলে ডকুমেন্ট প্রিন্ট হয়ে যাবে, এটা কাজ হচ্ছে প্রিন্টারের কাজ, ঠিক আছে? তারপর হচ্ছে স্টোরেজ মিডিয়া ব্যবহার করে ডকুমেন্ট ট্রান্সফার করতে, এটাও সবাই পারবেন। একটা পেন ড্রাইভ লাগালাম, সেটা আপনাদের ডকুমেন্টে ট্রান্সফার করে দিতে বললাম, সবাই পারবেন না? পারবেন না? এইটাই তো চেক করতে হবে পারেন কিনা। আপনারা ফাইল একটা জায়গায় ফাইল তো রাখতে জানেন, একটা নির্দিষ্ট লোকেশনে সেভ করতে জানেন। ওই লোকেশন থেকে আমি যদি বলি আপনার ডি ড্রাইভে আপনার নামের যে ফোল্ডারটা আছে, ওখানে ডি ড্রাইভে আপনার নাম না আপনার এক বান্ধবীর নাম দিয়ে একটা ফোল্ডার তৈরি করেন, সেই ফোল্ডারের ভিতরে ফাইলগুলো রাখেন, পারবেন এটা? তো যদি অন্য আরেকটা ফোল্ডারে রাখতে পারেন তাহলে একটা পেন ড্রাইভ লাগালে সেই পেন ড্রাইভটা অন্য একটা ফোল্ডারের মতো হয়ে যাবে, সেখানে হ্যাঁ সেখানে আপনি কপি করে দিয়ে দিলেই হয়ে যাবে। সমস্যা কোনো? আমরা একদম সম্পূর্ণ মডিউলটা মানে শেষ করলাম। মডিউলের সব সম্পর্কে এখানে লেখা আছে, সবই আমরা দেখে দিলাম। এখন আমরা ওয়ার্ড সম্পর্কে যতটুকু দেখেছি এখন কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করব। আমরা নতুন করে এখন এক্সেল সম্পর্কে একটু দেখব। আমরা এক্সেল ওপেন করলাম, এক্সেল ওপেন করার সাথে সাথে আমাদের এরকম একটা পেজ আসবে, যে পেজটাকে বলা হয় ব্যাকস্টেজ ভিউ। এই ব্যাকস্টেজ ভিউতে কি কি থাকে? হ্যাঁ, ব্যাকস্টেজ ভিউর আন্ডারে দেখেন নিউ ওয়ার্ক ডকুমেন্টের পাশাপাশি অনেকগুলো স্যাম্পল বা টেমপ্লেট থাকে। এর পাশাপাশি রিসেন্ট ব্যবহৃত যে ফাইলগুলো সেগুলো থাকে। এর পাশাপাশি
পিন করা যে ফাইলগুলো সেগুলো দেখা যায়। আমাদের ওয়ার্ডের ক্ষেত্রেও সেম এরকম ছিল। আমাদের এখানে যে এই টেমপ্লেটগুলো আছে আমরা এটাও চাইলে ব্যবহার করতে পারবো, তবে এই টেমপ্লেট ব্যবহার করতে গেলে তার আগে আমাদের অন্যান্য সব কিছু সম্পর্কে একটু শিখে টেমপ্লেট সম্পর্কে আমরা দেখব। আমাদের এখানে হোম পেয়ে থাকি, নিউ পেয়ে থাকি, ওপেন পেয়ে থাকি এবং পাশাপাশি অ্যাকাউন্টস এবং অপশন পেয়ে থাকি। কথা না বলে একটু খেয়াল করি, অ্যাকাউন্ট এবং অপশন এই দুইটা ব্যাপার এখানে আছে। পাশাপাশি নিউ ফাইল, নিউ ডকুমেন্ট, নিউ ওয়ার্কবুক, এর পাশাপাশি হচ্ছে কিছু টেমপ্লেট। পিন করা অপশন, পিন বলতে তো বুঝেন কি, পিন করলে কি হবে, বুঝেন না? আমার এখানে পিন করা কোনো ফাইল নেই, আমি মনে করেন এখানে রিসেন্টলি ব্যবহার করছি এই ফাইলগুলো, যে কারণে এখানে আসছে। কিন্তু আমরা এই যেখানে আছি এটা ব্যাকস্টেজ ভিউ, তাই না? ব্যাকস্টেজ ভিউয়ে রিসেন্টলি ব্যবহৃত আমাদের যে ফাইলগুলো আছে ওগুলো দেখা যাবে। যেমন আমি 4 মিনিট আগে এই ফাইলটা ব্যবহার করেছি, 9 মিনিট আগে এই ফাইলটা ব্যবহার করেছি, সব টাইম আছে। এবং মোর ওয়ার্কবুক ক্লিক করলে এখানে আরও অনেক তালিকা পাই, হয়তো অনেক আগে কোনো ফাইল ওপেন করেছিলাম সে ফাইলও এখানে আছে। ফোল্ডার হিসাবে যদি দেখি, এই ফোল্ডারগুলো আমি ব্যবহার করেছিলাম রিসেন্টলি, মানে রিসেন্টের মধ্যে। আমি যদি অন্য কোনো লোকেশন থেকে কোনো ফাইল ওপেন করতে চাই, ওপেন করতে পারি। আমরা কি করব, কোনো কিছু ওপেন না করে নিউ ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট নেব বা ওয়ার্কবুক। এই আমার ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। আমরা ওয়ার্ডে ক্লিক করার পরে আমার লেখালেখির জন্য সাদা অংশ চলে আসছিল, তাই না? কিন্তু এখানে কি আসছে, টেবিলের মতো করে এভাবে অনেকগুলো ঘর চলে আসছে। তা আমাদের টেবিলের মতো করে যাই আসছে, এটা আমরা পরে দেখব। আগে যেটা দেখব, আমরা সেটা হলো, এখানেও আমি বলেছিলাম যে ওয়ার্ডে যেভাবে পেয়েছেন এখানেও কুইক অ্যাক্সেস টুলবার পাবেন, মেনু বার পাবেন, রিবন বার পাবেন, কিন্তু একটু একটু পার্থক্য পাবেন। আমরা হোম মেনুর আন্ডারে ফন্ট গ্রুপের অধীনে দেখতে পাচ্ছি বর্ডারের এই অপশনটা। এটা কিন্তু ছিল আগে প্যারাগ্রাফের মধ্যে, সেখানে প্যারাগ্রাফ ছিল, এখানে কিন্তু প্যারাগ্রাফ নেই। এখানে অ্যালাইনমেন্ট আলাদা একটা নামই হয়ে গেছে অ্যালাইনমেন্ট। এইটার নাম ছিল ওখানে প্যারাগ্রাফ, এবং এর পাশাপাশি আরও কিছু ছিল। তো এখানে আমরা ক্লিপবোর্ড মেনুটা যেভাবে দেখতেছি ওখানেও যেমন ছিল এখানেও তেমনই আছে। ফন্টটাও প্রায় সেম আছে, শুধুমাত্র এখানে যুক্ত হয়েছে বর্ডারের এই অপশনটা। এরপরে যেটা, এটা হচ্ছে ফিল কালার। এরপরে যেটা আছে এটা হচ্ছে টেক্সট ফন্ট কালার। তো ফিল কালার, ফন্ট কালার আমরা জানি, শেপের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি, তাই না? তো এক্ষেত্রে আমরা যেখানেই নেই কার্সর, সেখানেই দেখতেছি একটা মার্ক হয়ে আছে একটা নির্দিষ্ট এরিয়া। এই এরিয়াটুকুকে আমরা এখন ফিল কালার করতে পারবো, এই এরিয়াটুকু চাইলে আর একটা ফিল কালার করতে পারবো। এটা আমাদের পরের ব্যাপার। আমরা ফিল কালারটাকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। ফন্ট কালার বলতে যে কোনো ফন্টের কালার। এখানে আমাদের প্রত্যেকটা ঘরে আমরা লিখতে পারবো। আগে আমরা ছিলাম একটা জায়গায় সব লিখতাম, এখন প্রত্যেকটা ঘরে আলাদাভাবে লিখতে পারবো, অনেক কিছু লিখতে পারবো। এখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যেটা লেখার সেটা লিখব। আমরা আগে উপরের রিবন বারটা দেখি। এরপরে ফন্ট ছোট বড় করার অপশনটা আছে, কিন্তু আপার লোয়ার যে চেঞ্জ কেস সেটা কিন্তু নেই। ফন্ট সাইজ, ফন্ট নেম এটাও আছে। অ্যালাইনমেন্টে আগে ওখানে ছিল 4টা, একটা লেফট রাইট, একটা মিড সেন্টার আর একটা জাস্টিফাই, কিন্তু এখানে আসছে টোটাল, এখানে দেখতে পাচ্ছে টোটাল 6টা। এই 6টা দিয়ে আমরা টোটাল কাজ করতে পারি 9টা। 6টা দিয়ে আমরা টোটাল 9টা কাজ করতে পারি। যেমন আমরা একটা টেবিল, বড় টেবিল যখন অ্যাড করেছিলাম, বড় টেবিল একটু অ্যাড করে দেখাই। এই মনে করি টেবিল, এই টেবিলের আমরা চাইলে এখানেও লিখতে পারি, চাইলে এখানেও লিখতে পারি, চাইলে এখানেও লিখতে পারি।
চাইলে এখানেও লিখতে পারতাম, এখানেও পারতাম, এখানেও পারতাম, এবং চাইলে এখানেও লিখতে পারি নাকি? টেবিলের ক্ষেত্রে আমরা ওয়ার্ডে দেখেছিলাম এই 9টা জায়গায় আমরা লিখতে পারি, যে কোনো জায়গায়। যদি চাই যে একদম সেন্টার এবং মিডল, তাহলে এটা, তাই না? যদি সেন্টার এবং টপ থাকতো তাহলে এটা, যদি সেন্টার এবং বটম থাকতো তাহলে এটা, নাকি? নাম শুনলে বুঝি না? তো এইটা থেকে ওই কাজগুলো এখানে করা যায়। এই উপরের 3টা দিয়ে শুধু কি করা যায় দেখেন একটু, নাম এখানে নামটা দেখেন, এটা হচ্ছে টপ অ্যালাইন, এটা হচ্ছে মিডল অ্যালাইন, এটা হচ্ছে বটম অ্যালাইন। মানে এটার কাজ হচ্ছে হয় উপরে, না হয় মিডলে, না হয় নিচে নেওয়া। আর নিচেরটা হচ্ছে একটা লেফট, একটা রাইট, একটা সেন্টার। তো এই নিচেরটার কাজ হচ্ছে একটা লেফট সাইডে রাখা, একটা রাইট সাইডে রাখা, একটা সেন্টার রাখা। তার মানে উপরে এখানে নিয়ে সেন্টার রাখলে এখানে আসবে, উপরে এখানে নিয়ে সেন্টার রাখলে এখানে আসবে। এই 6টার উপর বেস করে আপনার যে কোনো জায়গায় বসানো যাবে। তো এটা গেল। এরপরে এখানেও ইনডেন্টের একটা পার্ট আছে। এরপরে একটা অপশন যুক্ত হয়েছে, এটা হচ্ছে ওরিয়েন্টেশন। আমরা এর আগে পেজ ওরিয়েন্টেশন, পেজ লেআউটের মধ্যে পাই না। এখানে এই ওরিয়েন্টেশনটা হচ্ছে টেক্সট ওরিয়েন্টেশন। আপনি যেটা লিখবেন ওই লেখার ওরিয়েন্টেশনটা কেমন হবে। এখানে এই যে অপশনটা আছে এটা হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার, এবং তার উপরে আছে র্যাপ টেক্সট। তো মার্জ অ্যান্ড সেন্টার, র্যাপ টেক্সট, প্রত্যেকটা কাজ আমরা দেখব। আমাদের এখানে অনেকগুলো সেল আছে, এগুলোকে এক একটাকে সেল বলে। আমি কার্সর যেখানে নিচ্ছি প্রত্যেকটা হচ্ছে এক একটা সেল। তো আমরা সেলের নামকরণটা একটু পরে দেখব। প্রত্যেকটা এক একটা সেল, এটা তো আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটা এক একটা সেল। এই যেখানে ক্লিক করি ওটা একটা সেল। আমরা র্যাপ টেক্সট, মার্জ অ্যান্ড সেন্টার, এখানে অপরিচিত যেটা ছিল ওয়ার্ডের সাথে, এখানের অপরিচিত যেটা ছিল এটা হচ্ছে এই 2টা এবং এইটা। আর কোনোটা ছিল অপরিচিত এখানের, বলতে পারবেন? আর এই যে 6টা, এই 6টা ওয়ার্ডেও ছিল, কিন্তু সেখানে 6টা ছিল না, অন্যভাবে ছিল। কিন্তু এই 6টা আমরা অ্যালাইনমেন্টের জন্যই ব্যবহার করব, অনলি অ্যালাইনমেন্ট। তো বাকি এখানে যা আছে এইটুকুর মধ্যে আর কোনো পরিবর্তন আছে? আর যা আছে আপনি ওখানে যা কাজ করতে পারেন এখানেও তাই। এখানে ফিল কালারটা আছে, ফিল কালার ওখানেও ছিল, কিন্তু এদিকে ছিল, এটা এখানে আছে। আমার এই 2টা পার্ট আমরা দেখা হলো। এর পরের পার্টটা দেখি, নাম্বার নামের একটা গ্রুপ। নাম্বার গ্রুপের মধ্যে এটা হচ্ছে নাম্বার ফরম্যাটটাকে কোন ফরম্যাটে রাখতে চাচ্ছি সেটার একটা তালিকা, এবং এখানে তার কিছু চিহ্ন ব্যবহার করা হয়েছে, একটা ডলার সাইন, একটা পার্সেন্টেজ সাইন, একটা কমা সাইন, এবং কমার পরে যে দশমিকের পরে যে শূন্যগুলো আসে 2টা 3টা 4টা, সেটা এখান থেকে কমানো বাড়ানো। তো নাম্বার ফরম্যাটে এইটুকু যুক্ত হয়েছে। এরপরে স্টাইল গ্রুপে, ওখানে স্টাইল ছিল অন্যরকম, এখানের স্টাইলটা একটু আর এক রকম, তাই না? এখানে স্টাইলে দেখেন কন্ডিশনাল ফরম্যাটিং নামের একটা মেনু আছে, এবং ফরম্যাট অ্যাজ টেবিল এখানে কিছু আছে, এবং সেল স্টাইল, এই 3টা আমাদের নতুন দেখতে পাচ্ছি। এরপরে যেটা হলো ইনসার্ট, এখান থেকে ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি, ফরম্যাট করতে পারি। এরপরে যে এডিটিং সেকশন, ওখানে আমাদের এডিটিং সেকশনে কি কি ছিল? ফাইন্ড, রিপ্লেস, অ্যাডভান্স ফাইন্ড, এগুলো। এখানেও ফাইন্ড সিলেক্ট আছে, ফাইন্ড, রিপ্লেসমেন্ট, গো টু স্পেশাল, এগুলো আছে। এর পাশাপাশি একটা চিহ্ন আছে, এটা হচ্ছে অটো সাম চিহ্ন। এরপরে যেটা আছে এটা হচ্ছে ফিল চিহ্ন, ফিল। এরপরেরটা হচ্ছে ক্লিয়ার অল। আমরা একটা ক্লিয়ার অল ফরম্যাটিং একটা পেয়েছিলাম না ওয়ার্ডের ক্ষেত্রে, এটা এখানে ক্লিয়ার অল ফরম্যাটিং, মানে এখানে ক্লিয়ার অল ফরম্যাটিং করা যাবে, ক্লিয়ার কন্টেন্ট করা যাবে, ক্লিয়ার হাইপার লিঙ্ক করা যাবে, ক্লিয়ার অল করা যাবে। এটা হচ্ছে ক্লিয়ারের।
এবং এটা হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টার, শর্ট করা যাবে। আমরা টেবিলে শর্ট করে দেখেছিলাম, এখানেও সেই শর্ট করা যাবে, এর পাশাপাশি ফিল্টার করা যাবে। এবং এখানে ফাইন্ড এবং সিলেক্ট মেনু, এখানে ফাইন্ড, রিপ্লেস, গো টু স্পেশাল, এবং তারপরে যেগুলো আছে এগুলো হচ্ছে এখানে নতুন। আপনারা ফাইন্ড, রিপ্লেস, গো টু এই তিনটা জানেন। এই গো টু স্পেশাল থেকে নিচেরগুলো হয়তো নতুন, কিন্তু তারপরে দেখেন সিলেকশন প্যান এখানেও আছে। এরপরে অ্যাডিনস এবং এটা, এই দুইটার কোনো প্রয়োজন নাই। আমার হোম মেনুর যা আছে তার সাথে কি কি অ্যাড হয়েছে আমরা দেখে নিলাম। এরপর ইনসার্টের ভিতরে পিকচার, শেপ, মানে ইলাস্ট্রেশন গ্রুপে যা ছিল তাই কিন্তু আছে। টেবিল আছে, এখানে টেবিল ইনসার্ট করা যাবে। এবং এর পাশাপাশি দেখেন রিকমেন্ডেড পিভট টেবিল এবং একটা হচ্ছে পিভট টেবিল। ইনসার্টের এখানে শেপ, আইকন, 3D মডেল, স্মার্ট আর্ট, স্ক্রিনশট, পিকচার সবই আছে। চার্টের অল্পটুকু পার্ট ছিল, চার্টের একটা সম্পূর্ণ একটা গ্রুপ আছে এখানে। স্পার্ক লিঙ্ক হিসাবে একটা গ্রুপ আছে, ফিল্টার হিসাবে একটা গ্রুপ আছে, লিঙ্ক হিসাবে অনলি লিঙ্ক একটা গ্রুপ আছে, এবং টেক্সট একটা গ্রুপ, সিম্বলের একটা গ্রুপ। প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ আছে এখানে। এবং এর পূর্বে আছে পিভট টেবিল, রিকমেন্ডেড পিভট টেবিল এবং টেবিল। ইনসার্ট মেনুতে এই মেনুগুলোই আছে, আর কিছু নেই, এই অপশনগুলো। পেজ লেআউটে আমাদের ওটার মতোই, এখানেও প্রায় সেম, কিন্তু একটু পার্থক্য আছে। যেখানে থিম নামের একটা অপশন আছে, কালার, ফন্ট, ইফেক্ট। কালার বলতে এই থিমের কালারটা, ফন্টের কালারটা, ইফেক্ট কি কি থাকবে এগুলো। তো আমাদের এগুলো সচরাচর আমরা ব্যবহার করি না, বা আমরা আমাদের মতো করে কাস্টমাইজ কোনো কিছু তৈরি করব, আমাদের এখান থেকে কোনো থিম প্রয়োজন নেই। পেজ সেটআপের অংশে ওখানে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ সব ছিল, এটা এখানেও তাই আছে, ওই একই ব্যাপার, ওরিয়েন্টেশন, মার্জিন, সাইজ একই। এখানে পেজ এরিয়া এটা একটু বেশি আছে, পেজ এরিয়া, সরি প্রিন্ট এরিয়া। এরপরে ব্রেকের একটা অপশন আছে, এটা আপাতত লক আছে কারণ আমরা এখানে কোনো কিছু লিখি নাই। এখানে ক্লিক করছি, সাথে সাথে দেখা যাচ্ছে ইনসার্ট পেজ ব্রেক, রিমুভ পেজ ব্রেক। এরপর ব্যাকগ্রাউন্ড আছে একটা অপশন, এরপর প্রিন্ট টাইটেলস আছে, আমরা প্রিন্ট টাইটেলস, ব্যাকগ্রাউন্ড এগুলো দেখব সবই। এর পাশে আছে স্কেল টু ফিট, এটা উইথ এবং হাইট কি পরিমাণে স্কেলে ফিট হবে পার্সেন্টেজ অনুযায়ী আছে। এবং এখান থেকে 1 পেজ 2 পেজ এটাও সিলেক্ট করে করতে পারবো, হাইটটাও 1 পেজ 2 পেজ এভাবে করতে পারবো। এর পাশে হচ্ছে গ্রিড লাইন, ভিউ এবং প্রিন্ট। গ্রিড লাইন বলতে এই যে এখন আপসা যে দাগটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গ্রিড লাইন। এবং এই গ্রিড লাইন যদি প্রিন্ট করতে চাই তাহলে এখানে টিক দিব, আর যদি প্রিন্ট না চাই তাহলে এটা টিক দেওয়ার দরকার নাই। আমরা সাধারণত গ্রিড লাইন প্রিন্ট করি না, গ্রিড লাইনটা সাদাই থাকবে, এখানে কোনো কালার আসবে না। হেডিং, ভিউ অপশন আছে এবং প্রিন্ট অপশন আছে। এরপরে এই যে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড যে অপশনগুলো ছিল এখানে ওইগুলো আছে। সিলেকশন প্যান, অ্যালাইন, এই কিন্তু সেই অ্যালাইনমেন্টের, কোন অ্যালাইন মনে আছে, শেপের যখন অ্যালাইন করি তখন। এবং সিলেকশন প্যান এটাও কি শেপের ক্ষেত্রে। এখানে এটা তো দেখানো হয়েছে, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেকশন প্যান, অ্যালাইন সবই তো জানি আমরা মোটামুটি। পেজ লেআউটের মধ্যে এটুকুই। আমরা এখানে একটা নতুন মেনু পেয়েছি যেটার নাম হচ্ছে ফর্মুলা, এটা টোটালি নতুন, ফর্মুলার ভিতরে যা আছে টোটালি নতুন। এরপরে ডাটা, আমরা ফর্মুলার ভিতরে গিয়ে আমরা এই ফর্মুলা ইউজ না করেও আমরা এইগুলো এখানে কি কি ফর্মুলা আছে আমরা সেটা জেনে সেটা আমরা ব্যবহার করব, এখানে এসে করতে হবে না, তবে ফর্মুলার জন্য এই পার্টটা। এরপরে ডাটার এখানে আছে গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডাটা, এই অপশনে কিছু ডাটা এখানে ইনসার্ট করার জন্য পদ্ধতি আছে। সিএসভি ফাইল ইনসার্ট করা যায়, ওয়েব থেকে মানে ওয়েবসাইট থেকে করা যায়, টেবিল রেঞ্জ সিলেক্ট করা যায়, তারপর রিসেন্ট সোর্স, রিসেন্টলি কোন সোর্স থেকে ডাটা ইউজ করেছি সেটা, এবং গেট ডাটার এই অ্যারো সাইনে ক্লিক করলে ফ্রম ফাইল, ফ্রম ডাটাবেস, ফ্রম অ্যাজুরা, তারপর ফ্রম অনলাইন সার্ভিস, ফ্রম আদার সোর্স, অনেক অপশন আছে। এটা ডাটা কোয়ারির কাজ, এটা আপনাদের প্রয়োজন হবে না।
এখানে ফিল্টারের ওই শর্টের একটা অপশন আছে, পাশাপাশি ফিল্টার এবং টেক্সট টু কলাম, এবং এখানে কিছু অপশন আছে, গ্রুপ করার অপশনটাও এখানে আছে, আনগ্রুপ করা যায় এখানে। তো আমাদের ডাটা মেনুতে যা আছে এটা তেমন একটা প্রয়োজন হবে না, তবে আমরা দেখে নিলাম। এরপরে রিভিউ, রিভিউ মেনুতে ওয়ার্ডে যেমন ছিল এখানেও তেমন আছে। আমাদের রিভিউ মেনুতে এখানে যা আছে তার মধ্যে যেটা বেশি প্রয়োজন হবে সেটা হলো প্রোটেক্ট শিট, প্রোটেক্ট ওয়ার্কবুক, এই দুইটা পার্ট। আমাদের এখানেও স্পেলিং আছে, স্পেলিং চেক করা বা গ্রামেটিক্যাল চেক করা, এখানেও ট্রান্সলেট করা যায়, এখানে কমেন্ট অ্যাড করা যায়। তো আমরা এগুলো আমাদের প্রয়োজন নয়, আমাদের প্রয়োজন হবে শুধু এটা রিভিউ মেনুর আন্ডারে। এরপরে ভিউ মেনুতে দেখি, এই ভিউটা হচ্ছে আমাদের এই যেটা দেখতেছি আমরা, এইটা ভিউ হওয়ার ভিউ কিভাবে হবে সেটা। নর্মাল ভিউ আছে, পেজ ব্রেক প্রিভিউ আছে, পেজ লেআউট আছে, কাস্টম ভিউ আছে। তার মানে ভিউ কয়টা এখানে? 4টা। আমরা 4 রকমের করে ভিউ করতে পারি। আমরা পেজ ব্রেক দিলে এভাবে আসবে, লেআউট দিলে এভাবে আসবে, কাস্টম ভিউ দিলে এভাবে আসবে। মানে কাস্টম ভিউটা সিলেক্ট করে নিতে পারবো কতটুকু থেকে কতটুকু চাই ভিউ করতে চাই। এর পাশাপাশি জুম 100% দেওয়া আছে, জুম টু সিলেকশন আছে, নিউ উইন্ডো, অ্যারেঞ্জ অল এগুলো আছে, ফ্রি স্পেন একটা অপশন আছে। এরপরে ডেভেলপার, এটা আপনাদের হয়তো নেই। এটা অন অফ করার যে সিস্টেমটা, এই যে রাইট ক্লিক করে কাস্টমাইজ রিবন, এখানে এই যে জাস্ট অফ করে দিলে অফ, অন করে দিলে অন, এটা আমরা সবাই জানি, সবাই পারি। এখানে ড্র মেনুটাও আনতে পারি, ড্র ক্লিক করে দিলাম, ড্র মেনুটা কিন্তু চলে আসলো। তা আমরা যদি প্রয়োজন হয় আমরা ড্রটা আনতে পারি। আমার যেহেতু প্রয়োজন নাই তাই আমি রিমুভ করে দিয়েছি। তো এই হচ্ছে মেনু পরিচিতি। সাধারণত এই মেনুর বাদেও কিছু একটা জিনিস একটু বেশি আছে, যে বেশিটা একটু দেখি কি কি। এইখানে একটা অপশন আছে খালি ঘরের মতো, এবং এইখানে একটা খালি ঘরের মতো দেখা যাচ্ছে, তাই না? এই যেটা, এটাকে বলা হয় সেল অ্যাড্রেস, এবং এটাকে বলা হয় ফর্মুলা বার। আমরা যে কোনো ধরনের ফর্মুলা বা ফাংশন লিখব সেটা এখানে লিখব। এবং এর পাশাপাশি দেখেন নিচে রোগুলো এক এক করে সিরিয়াল অনুযায়ী যাচ্ছে না, 1 2 3 4 5 6 এভাবে। এটা হচ্ছে রো এর তালিকা, আর কলামগুলো যাচ্ছে ABCD আমাদের আলফাবেট অনুযায়ী, নাকি লেটার অনুযায়ী। তো মনে করেন এই সেলটাকে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, এই সেলটা, হ্যাঁ, এই সেলটা যদি সিলেক্ট করি, এই সেলের রো নাম্বার কত? 16। এই সেলের কলাম নাম্বার কি? জে। তার মানে এই সেলের লোকেশন হবে J16, মানে J16। যদি এই সেলটাকে আমরা ধরি এইটাকে, তাহলে এটা কত হবে? P16। এইটা কত হবে? B3। আমরা সেল নাম্বারটা মানে সেলের অ্যাড্রেসটা কি বুঝতে পারছি? এরকম করে আপনার যত দূরেই যান না কেন, এই সেলের মধ্যে যত দূরেই যান, একদম সব শেষেই চলে যান, এখানে আসবেন। এটা কি P83, তাই না? দেখেন এখানে অ্যাড্রেস বারে দেখা যাচ্ছে P83। তা আমরা যে জায়গায় থাকি না কেন, আমাদের এটা দেখা দরকার না, অ্যাড্রেস বারটা দেখলেই হয়ে যায়। অ্যাড্রেস দেখলেও হয়ে যায়, চাইলে এভাবেও দেখতে পারি। অ্যাড্রেসটা তো আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের সেল অ্যাড্রেস। এই সেল অ্যাড্রেস, এখানে সেল অ্যাড্রেসের পাশাপাশি আরও কিছু ব্যবহার দেখাবো এখানে থাকবে। এটা মূলত নাম হচ্ছে নেম বক্স, মানে এই সেলের নামটাকেই তো ইন্ডিকেট করে, তাই না? এই সেলের নাম হচ্ছে D6, সে এখানে বলে দিছে D6, এটা এই জন্য নাম নেম বক্স। এটার নাম হচ্ছে ফর্মুলা বার। ফর্মুলা বারের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফর্মুলা লিখব। আমরা ফর্মুলা লেখার আগে আমরা মোটামুটি পরিচিতি যেটা দরকার সেটা হয়ে নেই, তারপর ফর্মুলায় যাব। আমরা এক্সেলটাকে ব্যবহার করি সাধারণত হিসাব নিকাশের সুবিধার্থে, নাকি?
হিসাব নিকাশের পাশাপাশি আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারি, কিন্তু মূলত হিসাব নিকাশের উদ্দেশ্যেই এক্সেলটা তৈরি। আমি এই যে কিছু সময় আগে আপনাদের অ্যাটেন্ডেন্স শিট নিলাম, মানে অ্যাটেন্ডেন্স নিলাম, এটা কিন্তু এক্সেলে করেছি। কারণ এক্সেলে এটা অ্যাবসেন্ট, প্রেজেন্ট, তার সাথে বিভিন্ন কালার করা গেছে এবং শুক্রবারগুলো আলাদাভাবে মার্ক হয়ে গেছে। এগুলো প্রত্যেকটাই এক একটা ফর্মুলা বা ফাংশন অথবা কোনো ফরম্যাটিং আছে এখানে। তা আমরা এক্সেলের পরিচিতি মোটামুটি পেয়েছি নাকি, এক্সেলের পরিচয়? তো এখন আমরা এক্সেলের কিছু ফর্মুলা এখন আজকে দেখব না, এক্সেলের কিছু ফর্মুলা যেগুলো আপনাদের দেখানো হবে, সীমিত কয়েকটা ফর্মুলা দেখানো হবে। এই ডাটা মেনুর অধীনে গেলে, সরি, ফর্মুলা মেনুর অধীনে গেলে দেখেন রিসেন্টলি ইউজে এগুলো দেখাচ্ছে, তার মানে রিসেন্টলি আমি এই ফর্মুলাগুলো ব্যবহার করেছি। এগুলো সব আপনাদের দেখাবো। এরপরে যদি এটা না চাই, অটোসামের আন্ডারে কিছু আছে, সাম, অ্যাভারেজ, কাউন্ট, নাম্বার, ম্যাক্স, মিন, এবং ফিনান্সিয়ালের মধ্যে এগুলো অনেক ফর্মুলা আছে। আমাদের ফিনান্সিয়াল ফর্মুলা যা প্রয়োজন আমরা এখান থেকে বের করতে পারি। আমরা ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু সম্পর্কে জানি। পিবিএফবি ফিনান্স ছিল কারো? স্ট্যাটিস্টিক্স করেননি কেউ? হ্যাঁ, আচ্ছা, সেখানের যে আমরা ম্যাথগুলো করি, এনপিভি, এনপিইআর, এগুলো এখান থেকে বের করা যায় ফর্মুলার মাধ্যমে খুব সহজে, সুন্দরভাবে। এরপরে লজিক্যাল, লজিক্যাল হচ্ছে অ্যান্ড, ফলস, ইফ, ইপিরর, ইফ এনে, ইফস, লেট, এগুলো হচ্ছে নট, অর, সুইচ, ট্রু, এক্স অর, এগুলো হচ্ছে লজিক্যাল ফর্মুলা। এরপর হচ্ছে টেক্সট ফর্মুলা, টেক্সট ফর্মুলার আন্ডারে কিছু আছে। এরপর টাইম অ্যান্ড ডেটের ফর্মুলা আছে, ডেট, ডেট ভ্যালু, ডে, ডেস, ডেস, এরকম অনেক কিছু আছে। লুক আপ অ্যান্ড রেফারেন্স আছে, ম্যাথ অ্যান্ড ট্রিগার আছে, এবং মোর ফাংশন আছে। আমরা এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা ফর্মুলা, এবং ফর্মুলার বিস্তারিতটা আর কি ভিতরে পাবো। তো আমরা এই ফর্মুলাগুলো যদি দেখি, এখান থেকেও দেখতে পারবো, চাইলে এখানে সরাসরি লিখতে পারবো। তবে আমরা যে ফর্মুলাটা লিখব, ফর্মুলা লেখার সূত্র হলো সর্বপ্রথম একটা সমান চিহ্ন দেয়া। আমরা ফর্মুলা শুরু করব কি চিহ্ন দিয়ে? সমান চিহ্ন দিয়ে। সমান চিহ্ন ছাড়া যদি কিছু লিখি সেটা আমাদের ফর্মুলা হিসাবে কাউন্ট হবে না, সেটা টেক্সট হিসাবে অথবা নাম্বার হিসাবে অন্য কিছু হিসাবে কাউন্ট করবে। আমরা এই সেলের মধ্যে যা লিখব, এটা তো এক একটা সেল, যদি নাম্বার লিখি, এক্সেল বা কম্পিউটার বুঝে যায় এখানে একটা নাম্বার লেখা হয়েছে। যদি ওয়ার্ড লিখি, এক্সেল বুঝতে পারে এখানে একটা ওয়ার্ড লেখা হয়েছে। আমরা ওয়ার্ড এবং ওয়ার্ডকে যোগ করতে পারি। হ্যাঁ, যেমন এ প্লাস বি সমান কি 2 3 4 এরকম কিছু হয়? কখনো শুনেছেন? এটা কখনো হবে? এরপরে মনে করেন আরিফ প্লাস ফয়সাল, এর ফলাফলে কি কিছু হবে? কিছু হবে ফলাফল? কিন্তু যদি 2 + 2 ক্লিক করি তাহলে কি 4 আসবে, 2 + 5 ক্লিক করলে 7 আসবে। কিন্তু টেক্সটের সাথে নাম্বার, যেমন ফয়সাল +2, কিছু আসবে? কোনো রেজাল্ট আসবে না। তো এই কারণে এখানে কিছু কিছু লজিক যেটা কম্পিউটার বুঝে যায় যে এটা টেক্সট, এটা নাম্বার। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা ইন্ডিকেট করেও দিতে পারি এটা একটা টেক্সট, এটা একটা নাম্বার। তো আমরা যাই করি আমাদের এই সেলের মধ্যে থেকে সেলেই করতে হবে। তা আমরা পরিচিতি যতটুকু দরকার পরিচিতি হয়েছি নাকি? কালকে থেকে আমরা বিভিন্ন ফর্মুলা বা বিভিন্ন হিসাব নিকাশ দেখব। আচ্ছা, ওটা নেওয়া হবে। ওটা নিতে গেলে আমাদের প্রিন্টারটা যেহেতু প্রবলেম, প্রিন্টারে এখন পর্যন্ত মানে কার্ট্রিজ শেষ। প্রিন্ট দিলে বলেন কি বলবেন? আচ্ছা,
এখানে আমরা যে কোনো এই যে ফন্ট, একটা মিনিট, এই যে ফন্ট আমরা চেঞ্জ করব, যেখানে ফন্টটা দিব এই এই সেলে আমি এই ফন্টটা দিয়েছি, অন্য সেলে কিন্তু ওই ফন্টটা নেই। আমি যা করব একটা সেলের উপর নির্ধারণ করে সেটা হচ্ছে। আমরা যদি চাই এই ফরম্যাটটাকে, এইখানে যে ফন্ট দেওয়া হয়েছে এইখানেও সেই ফন্টটা আনবো, আমরা কিন্তু চাইলে ফরম্যাট প্রিন্টার থেকে আনতে পারি। মনে আছে ফরম্যাট প্রিন্টারের কাজ? তো এই ফরম্যাট প্রিন্টার এখানে কিন্তু অনেক কাজ করবে। তো আমরা এখানে যে কোনো লেখালেখি লিখতে পারি, যে কোনো হিসাব নিকাশ করতে পারি। যেমন আপনারা একটা জিনিস দেখেন, এই যে স্যালারি শিট করা হয়েছে, এখানে কি শুধু হিসাব নিকাশ আছে না অনেক লেখাও আছে? আমরা এই লেখালেখিও করতে পারবো এখানে। এই লেখালেখির পাশে দেখেন অবজেক্ট অ্যাড করা আছে, এগুলো কি এক একটা অবজেক্ট। এইখানে একটা ফিল কালার দেওয়া আছে, এগুলোকে বোল্ড করা হয়েছে, সাইজ বড় করা হয়েছে, এটাকে বোল্ড করা হয়নি, সাইজ 13 রাখা হয়েছে। এই 13, 15 কত রাখা, এটা তো সবাই পারবো। প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা। আমি যদি চাই এইটুকু 15 রাখবো, এইটুকু 15 করে দিলাম। এইটুকু যদি চাই যে 13 আছে 12 রাখবো, 12 করে দিলাম। এখানে এই যে শেপটা জাস্ট নো ফিল করে দিলাম, কোনো কিছু নাই, এখানে যে কোনো একটা ফিল করে দিলাম, ফিলটা চলে আসলো হাইলাইটসের মতো, কিন্তু ওইখানে শেডিং, আমরা যে শেডিং দেখেছিলাম ওয়ার্ডে, সেই শেডিংয়ের মতো এটা। আচ্ছা ঠিক আছে, যাই হোক আজকে আপনাদের এই পর্যন্তই থাকুক। ধন্যবাদ সবাইকে।